মন বাড়িয়ে ছুঁই লেখনীতে ফাবিয়া মোমো পর্ব সংখ্যা 17। মেহনুরের মাথায় ঝট পাকিয়ে আনমনে চলল মাহাতিম। মাথার একটাই চিন্তা, একটাই পরিকল্পনা, মেহনুরকে এবার কঠিনভাবে জব্দ করেই ছাড়বে। মেহনুর পিটপিট করে তাকিয়ে রইল, কিন্তু ওর মাথার ওপর কিছুই ঢুকলো না। মাহাতিম ওর পিছন তাকিয়ে দেখার পোষণ করলো না, সোজা পা চালিয়ে বাড়িতে ঢুকে দাঁড়ালো। হান্নান শেখের রুমে আসলো। রুমের ভেতর পা রাখতেই চরম আশ্চর্য হয়ে কপাল কুঁচকে ফেললো। ভেতরে সৌভিক নিধিরা কেমন উৎসুক দৃষ্টিতে বসে আছে। হান্নান শেখের সাথে কে নিয়ে যেন আলাপ আলোচনা করছে। মাহাতিমকে ঢুকতে দেখে হান্নান শেখ এক প্রশস্ত হাসি হাসলেন। ইশারা দিয়ে ডেকে বাকিদেরকে সাথে বসতে বললেন। মাহাতিম ওদের ভাবগতি দেখে কিছুই বুঝতে পারছে না, চুপচাপ ধীর গতিতে পা চালিয়ে বেতের মোড়া টেনে বসলো। হান্নান শেখ মাহাতিমকে সরল দৃষ্টিতে দেখে হালকা কেসে বললেন, নানু ভাই, তোমার বন্ধু বান্ধব আর ভাই বোন বাইরে ঘুরতে যাইতে চাচ্ছে, বুঝলে? এখন তারা আমার কাছে অনুমতি হিসেবে আমার নাতনিগুলোকে সঙ্গে নিতে চাইছে। কিন্তু নানু ভাই, আমি আমার নাতনিগুলোকে বাড়ির বাইরে কখনো দূরে পাঠাইনি। এখন তুমি বলো নানু ভাই, আমার এই মুহূর্তে কি করা উচিত? তুমি তো ওদের চেয়ে বড়, ওদের চেয়ে ভালো বুঝারো ওদের দিকটা, পাশাপাশি আমার দিকটা একটু ভাবনা চিন্তা করে বলো। মাহাতিম এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারলো। খাটাস খবিশ বজ্জাতগুলো ইচ্ছে করেই ঘোরার প্ল্যান বানিয়েছে। ওদের মূল টার্গেট যে কি সেটা মাহাতিম ভালো করে বুঝে গেছে, কিন্তু হান্নান শেখের কথাটা তো খেয়াল করলো না। তখন একটা জিনিস বুঝতে পারলো, এই বাড়ির মেয়েগুলো এখন পর্যন্ত বাইরের পরিবেশ দেখেনি। সুন্দর সুন্দর প্রকৃতির জায়গাগুলো ওদের দেখার সৌভাগ্য হয়নি। যদি এই উসিলায় ওরা 4 বোন একটু ঘুরে আসে, তাতে কোনো আপত্তি নেই। মাহাতিম ওর ভাই বন্ধুদের চরিত্র জানে, ওরা কখনোই দুর্ঘটনা ঘটানোর মতো ব্যক্তি নয়। তা নিশ্চিতই হান্নান শেখের জন্য মাহাতিম প্রস্তাব রাখলো। দেখুন না, আমি আসলে ঘোরাঘুরি ব্যাপারটা মাত্র জানতে পারলাম। ওরা আমাকে এই বিষয়ে আগে থেকে কিছু জানায়নি, কিন্তু এখন যেহেতু সব পরিকল্পনা হয়ে গেছে, তা একটা অনুরোধ করব, শাহনাজরাও আমাদের সঙ্গে আসুক। আমি ওদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। আমাদের সঙ্গে এলে ওদের কোনো প্রকার সমস্যা হবে না, এইটুকু নিশ্চিন্ত থাকতে পারেন। এখন বাকিটা আপনার ওপর ছেড়ে দিলাম, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মানতে বাধ্য। হান্নান শেখ প্রস্তাবটা শুনে কিছুক্ষণ মৌন অবস্থা স্থির করলেন। এরপর চিন্তা ভাবনা শেষ করে মাহাতিমের উদ্দেশ্যে বললেন, তোমরা কি দূরে যাওয়ার কথা ভাবছো নাকি কাছাকাছি এলাকায়? মাহাতিমের উত্তরের জন্য সৌভিক দিকে তাকালো। সৌভিক মিনমিন কণ্ঠে হাসি দিয়ে বলল, মানে একটু দূরে যেতে চাচ্ছিলাম আর কি। গুগলে দেখলাম গ্রামের বাইরে একটা সুন্দর রিসোর্ট আছে। রিসোর্টটা মারাত্মক সুন্দর, নতুন সম্ভবত ওপেন হয়েছে। রিসোর্টে মারাত্মক দেখতে। 3 দিনের জন্য ট্যুর হিসেবে যাই। আমরা তো সাজেক বান্দরবন খাগড়াছড়ি ট্যুর দিয়েছি, তাই একটু গ্রাম অঞ্চলের জায়গায় ট্যুর দিতে চাচ্ছি। হান্নান শেখ কথা শুনে আবারও নীরব হয়ে গেলেন। নাতনিদের কখনো ত্রিসীমানার বাইরে যেতে দেয়নি, অথচ আজ যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে। সুরাইয়ার মতো উড়নচণ্ডী মেয়ে ওরা সামলাতে পারবে কিনা এটা নিয়ে চিন্তায় পড়ল হান্নান শেখ। হান্নান শেখ চিন্তিত দেখে মাহাতিম নিরস্ত কণ্ঠে বলল, আপনি যদি সিদ্ধান্ত দিতে সমস্যায় ভোগেন তাহলে আপনার নাতিদের ডেকে জিজ্ঞেস করতে পারেন। ওরা যদি যেতে চায় তাহলে আপনি কোনো আপত্তি করবেন না, আর যদি যেতে না চায় তাহলে আর কথা বাড়াবো না। হান্নান শেখ কথাটা শুনে শাহনাজকে ডাকলেন। 4 বোন যখন একত্রে হাজির হলো, তখন পুরো ঘটনা বলে তাদের মতামত জানতে চাইলেন। মেহনুর বাদে সবাই এক লাফে রাজি হয়ে গেল। শুধু মেহনুর চুপ করে মাথা নিচু করে রইল। হান্নান শেখ কথা বাড়ালেন না, ওদের যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। হান্নান শেখ কোনো একটা কাজে রুমের বাইরে গেলে সবাই হই হুল্লোড়ে ফুর্তিতে চিল্লাতে থাকলো। সবাই যখন খুশি আমেদে টইটুম্পুর, তখন মেহনুর শুধু আর চোখে মাহাতিমের দিকে তাকাচ্ছিল। মাহাতিম ওই সময় রিসোর্ট বুকের জন্য ওনার নাম্বারের কথা বলছিল, যার দিনের সময় ধরিয়ে লোকটাকে যেমন ধপ মারলো, ইচ্ছে করে মেহনুরের কে ঝাড়ানোর জন্য ঘোরার প্ল্যান বানালো। এদিকে মনে মনে সুরাইয়া তো খুশি যে আর দেরি না করে কাপড় গুছাতে চলে গেছে। মাহাতিম রিজার্ভেশনাল নিয়ে আলোচনা করছিল। সবার উদ্দেশ্যে বলল, সবাই একটু শোনো, আমরা ভোর 5টায় রওনা দিব। সবাই একটু তাড়াতাড়ি গোছগাছ শেষ করে রেখো, সঙ্গে খাবার পানি আর কিছু শুকনো খাবার রাখতে পারো, কারণ আমাদের ট্রাভেল করতে
4-5 ঘন্টা সময় লাগবে, আর রাস্তা বেশ খারাপ, তাহলে ড্রাইভিং করতে প্রচুর টাইম যাবে। তাছাড়াও খাওয়ার জন্য ওইখানে বন্দোবস্ত আছে কিনা। তোমরা চাইলে কাপড় চোপড় বেশি নিতে পারো। কারো কোনো গ্রাজুয়েশন আছে এই ব্যাপারে? কথাটা শোনার সাথে সাথে শাহনাজ প্রশ্ন করলো, ওইখানে গোসল করার জন্য কি ব্যবস্থা আছে? মহতিম চিন্তিত মুখে মোবাইলটা নিয়ে আবারও ডিটেলস চেক দিল। সেখানকার সব ডিটেলস দেখে বলল, সব আছে। ওইখানে একটা গ্রাম্য স্টাইলে পরিষ্কার পুকুর আছে, ওইখানে সুইমিং পুলও এরিয়ার ভেতরে। ইভেন আমরা যেখানে যাচ্ছি ওইখানে থেকে 5 মিনিট দূরে যমুনা নদী। সব সিস্টেম দেখে ফুল প্রুফ করলাম। আই থিঙ্ক মেয়েদের জন্য কোনো প্রবলেম হবে না। আর কোনো প্রশ্ন? সবাই একসঙ্গে মাথা নেড়ে না বুঝিল। মাহাতিম সকলের দিকে তাকিয়ে হাসি দিয়ে ট্যুরের জন্য প্রস্তুত হতে বলল। সবাই নিজ নিজ রুমে গিয়ে আলমারি খুলে পছন্দের পোশাক আশাক বের করলো। সুজলা মাহমুদা এমন সিদ্ধান্ত শুনে প্রথমে ভরকে গেলেও শেষমেশ মেয়েদের খুশি দিক বিবেচনা করে আনন্দটাই সামিল হলো। সপালি কিছুক্ষণ আমতা আমতা ভাব দেখিয়ে নিরাপত্তার কথা বললেন, কিন্তু পরক্ষণে নিজে আবার মেয়ের ব্যাগ গোছাতে ব্যস্ত হলেন। রাতে খাবার খেয়ে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিল, তখন হঠাৎ মাহাতিমের রুমে হান্নান শেখ আসলেন। মাহাতিম বালিশ ঠিক করা বাদ দিয়ে হান্নান শেখকে ভেতরে আসতে বলল। হান্নান শেখ সূক্ষ্ম চিন্তা রেশ ফুটিয়ে মাহাতিমকে প্রশস্ত কাঁধে হাত রাখলেন। তোমরা তাহলে ভোরের দিকে যাচ্ছ, তাই না? মাহাতিম হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, জি না, 5টায় বের হব, নয়তো 9:30টার দিকে পৌঁছে যাব। হান্নান শেখ ব্যাকুল চিন্তায় দৃষ্টি নত করলেন। মাহাতিম ওনার মনের অবস্থা বুঝতে পারল। বুড়ো মানুষটা এতদিন যাবৎ নাতিদের সাথেই কাটিয়েছে। ঘুম থেকে উঠেই নাতিদেরকে আগে দেখত, এবার আর একবার হলেও দেখে আসতেন। সেই মানুষটা যখন 3 দিনের জন্য কোমল চারটে মুখে দেখা পাবে না, সে বিষয়ে বুকটা কেমন হুড়হুড় করে কাঁপছে। মাহাতিম হান্নান শেখের মুখটা দেখে বলল, আপনি যদি চান তাহলে আপনাকে সঙ্গে নিতে পারি না। না, আমি কিন্তু এক্সট্রা রুমে আছি, আর যদি রুম শর্ট পড়ে তাহলেও সমস্যা নেই। আপনাকে আমার রুমে না হয় রাখলাম, কি বলেন, আমাদের সঙ্গে যাবেন? মাহাতিমের ইচ্ছাকৃত প্রস্তাব শুনে খুশিতে মৃদু হাসলেন তিনি, কিন্তু খুশিটা প্রকাশ করতে পারলেন না। মাহাতিমের কাঁধে চাপড় মেরে বললেন, আমার বয়স কই? এক সময় প্রচুর ঘোরাঘুরি করছি। আমার আব্বা একজন মাওলানা মানুষ ছিল। হায় রে কি বকা! আমি তবুও দোস্তদের সাথে ঘোরাঘুরি করতে যেতাম। তারপর তোমার নানি সাথে বিয়ে হলো। বিয়ের 1 বছরের মাথায় তোমার বড় মামা আসলো। এরপর আর ঘোরাঘুরির শখ ছিল না, কিন্তু শেষ বয়সে একটা ইচ্ছে ছিল, আমার নাতিগুলো চীনামাটির পাহাড় দেখিয়ে আনবো। ওইখানে তো যাওয়ার শরীর নেই, কিন্তু কালকে উছিলায় ওরা একটু বাইরের দুনিয়া দেখে আসুক। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে আমি জীবনেও রাজি হতাম না নানু ভাই, কিন্তু আমি আমার মার যা ছেলেকে চিনি, এই জন্যই নাতিনিগুলোকে তোমার ভরসায় ছাড়তে পারি। তা নানু, তুমি নিজের খেয়াল রাখো, কোনো সমস্যা হলে খবর দিও, কেমন? মাহাতিম সরল ভঙ্গিতে হাসি দিয়ে হান্নান শেখের হাতটা ধরলো। 2 হাতের মধ্যে বৃদ্ধের চামড়া কুচকানো হাতটা ধরে সম্মতিতে বোঝালো। হান্নান শেখ আর বাক্য খরচ না করেই চুপচাপ নিজের রুমে চলে গেছেন। এদিকে মাহাতিম যখন ঘুমিয়ে পড়ল, অন্যদিকে সকলের অগোচরে গোল বৈঠক বসলো। একেবারে গোল বৈঠক মাহাদি সহ করা হচ্ছিল, তাও আবার ফারিনের রুমে। ফারিনের রুমটা এখন বদল হয়ে সাবার রুমে এসেছে। আজ সাবা নাজনীনের সাথে ঘুমাবে, তাই ফারিনও খুব চালাকি করে সাবার শোয়ার পরই বৈঠকটা ডেকেছে। একই সাথে 9 মাথা একত্রে হয়ে বসেছে। রুমের লাইট নিভিয়ে বৈঠকের মাঝখানে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছে। প্রীতি সবার প্রথম ফিসফিসিয়ে বলল, কাল যেভাবে হোক মেহনুরকে ভাইয়ের জিপে বসাতে হবে, ও যেন ভুলেও আমাদের জিপে না বসে। প্রীতির কথায় সায় দিয়ে সৌভিক বলল, কথা তো ঠিক বলছিস, কিন্তু বাকিটা কিভাবে হ্যান্ডেল করবি? সুরাইয়া তো পারলে মাহাতিমের কোলে বসে চড়তো। সুরাইয়ার টপিক্স আসতেই সবাই চিন্তায় পড়ে গেল। মেহনুর আবল তাবল বুঝিয়ে জিপে বসালে সেখানে যদি সুরাইয়া এসে পাল্টি খায়, কেউ কোনো সূত্র ধরে আগাতে পারলো না। কিন্তু মাহাদি ঠিকই একটা সুরাহা খুঁজে পেল। চমকে দিয়ে বলল, আমার কাছে একটা প্ল্যান আছে, শুনবা? কেউ ওর কথায় গুরুত্ব দিল না। সবাই আগের মতোই চিন্তায় ডুবে আছে, কিন্তু নীতি তখন কি মনে করে মাহাদিকে বলার সুযোগ দিল। মাহাদি তখন খুশি হয়ে সবার দিকে তাকিয়ে বলল, আমি একদিকে মেহিনুর আপু ইচ্ছে মতো দেরি করিয়ে দিব, আর ওইদিকে তোমরা মাইক্রোতে করে সিট দখল করে বসে পড়বা। যখন আপু এসে দেখবে গাড়িতে আর জায়গা নেই, তখন বাধ্য হয়ে ভাইয়ের জিপে বসতে পড়বে।
তখন শেষ হতেই মাথার পেছন থেকে থাবড়াটা খেলো মাহাতি। ব্যথায় আর্তনাদ করে উঠে করতেই তোফার মুখ চেপে ধরে শব্দ আটকালো। অন্যদিকে সামির ওর পানে তাকিয়ে বলল, আরে বলদের বস্তা, প্রবলেম তো সিট নিয়ে না, প্রবলেম তো সুরাইয়াকে নিয়ে। যদি মাহাদি ঝাটকা মেরে মুখের ওপর থেকে হাতটা সরিয়ে দিল, মাথার পেছনে ব্যথার ভঙ্গিতে হাত বুলিয়ে বলল, আমি কি সেটা জানি না? তোমরা তো আমার কথায় পাত্তাই দিচ্ছ না। আমি কি বলছি সেটা একবার ভালো করে শুনবা। গাড়িতে যে 10টা সিট আছে সেটা কি ভুলে গেছো? আর ঠাসাঠাসি করে না বসলে মেহনুর আপু কি ভাইয়ের জিপে উঠতে যাবে? তোফো সিরিয়াস ভঙ্গিতে বলল, তো ঠাসাঠাসি করে কিভাবে বসবো? আমি তো মোটা না। মাহাদি এবার মুখ ভেঙচি কেটে বলল, মাথায় কি ঘিলু আছে? আবার প্ল্যান বানাতে বসছো? আমাদের যে মালপত্র পেছনের ডিকিতে তুলবে সেখানে পানি ঢেলে দিও, তাহলে সব মালপত্র লাস্ট সিটে বোঝাই করতে হবে। আর সিট কমে গেল, বসা নিয়ে ঠেসাঠাসি হবে। প্ল্যান মাহানুর আপু বাধ্য হয়ে ভাইয়ার জিপে চড়বে। সুরাইয়া আপু যেহেতু বেশি লাফাচ্ছে, তাই নীতি আপু আর ফারিন আপুর মাঝখানে কদিন বানিয়ে বসাতে হবে। ঘটনা শেষ। সবাই বিষময়ে হাঁ হয়ে নিজেদের দিকে তাকালো। মাহাদির মতো পুচকি ছেলে দুর্বোধ্য একটা বুদ্ধি দিল। সবাই খুশিতে আটখানা হয়ে পিঠ চাপতে লাগলো ওর। মাহাদি ফুলে ফুলে একটা অ্যাটিটিউড দেখাতে লাগলো, সাথের কটা টেনে নিল। গোল বৈঠক শেষ হতেই সবাই ঘুমানোর জন্য চলে গেল। আকাশ এখনো কালো কুচকুচে হয়ে আছে। রাত্রিকালীন শেষ মুহূর্ত চলছে। একটু পর আজান দিলেই ভোরের আলো ফুটতে শুরু করবে। শাহানাত সবার আগে উঠে 3 বোনকে ডেকে তুলল। সুজলা, সুমনা, শেফালি সবার ডাক শুনে খাবারের ব্যবস্থা করতে গেল। ঘড়িতে বাজে 4:30। শাহানাজ হাত মুখ ধুয়ে এসে দাদাকে একবার দেখে এলো। হানান শেখ ঘুমাচ্ছেন বলে ওনাকে আর ডাকলো না। শাহানাজ আবার আজ সবুজ রঙের শাড়ি বের করেছে, আঁচলটা কালো, তবে ব্লাউজটা লাল রঙের। সাবাও নিজের জন্য গাঢ় নীল রঙের শাড়ি বের করেছে। ব্লাউজটা যে কোনটা পরবে সেটার জন্য সাদা ও নীল রং নিয়ে চিন্তায় পড়ে গেছে। সুরাইয়ার জন্য শেফালি একটা লাল রঙের শাড়ি রেখে গেছে। শাড়ির অবস্থা দেখে সাবা শাহানাজ আড়ালে কিছুক্ষণ হাসাহাসি করে নিজের মনে মনোযোগ দিল। সবার চেয়ে দেরিতে উঠল মেহনুর। এদিকে হাতে আছে 25 মিনিটের মতো সময়। হাত মুখ দিয়ে তাড়াতাড়ি নিচে নামতে কলপারের দিকে দৌড়ালো। হাঁপাতে হাঁপাতে কলপারের দরজা টেনে ভেতরে ঢুকে থ মেরে দাঁড়িয়ে গেল। মাহাতিম বালতি থেকে মগ নিয়ে মুখ ধুচ্ছে। মাহাতিম দরজার দিকে একবার নজর না দিল, নিজের কাজে ব্যস্ত হলো। কলপারে বা বাথরুমে আসার আগে যে নাক ধরে ঢুকতে হয় সেটা কি জানো না? দরজা তো চাপানো ছিল, তবু এই সিচুয়েশন নেই। মেহনুর তখন রাগ দেখিয়ে বলল, আপনি কিন্তু সেদিন রুমে। কথা শেষ করে দিল না ও। মাহাতি মুখে থামিয়ে ভেজা হাতে চুলের মধ্যে ব্রাশ ব্রাশ করতে লাগলো। রুমে কোনো দরজা চাপানো ছিল না, আর যদি চাপানো থাকতো তাহলে আমি নক করে ঢুকতাম, নয়তো ঢুকতাম না। অযথা কারণে এক গলা চড়াতে আসবে না। রেডি হও, হাতে সময় কম। মাহাতি মুখে ইশারা দিয়ে রাস্তা দিয়ে সরে বলল। মেহনুর ইশারা দেখে মাথা নিচু করে সরে দাঁড়ালো। মাহাতিম ওর পাশ দিয়ে চলে গেল, কলপারে ঢুকে গেল। মেহনুর কলে চাপ দিতে দেখলেও আবারও কলটা ঘেরাক শব্দ করলো। হঠাৎ কোনো পানি দিচ্ছে না। আরো কয়েকবার জোরে চাপ দিল, ঠিকই পানি আর পড়লো না। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, বালতি ভরে রেখেছি। চোখ যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে বালতিটা দেখে সেখান থেকে মুখ ধুয়ে নাও, পানিটা পুকুরের। মেহনুর আশ্চর্য হয়ে সাথে সাথে পিছু তাকালো, কিন্তু মাহাতিমের মুখ আর দেখতে পেল না। আশ্চর্য হয়ে বালতির দিকে মুখ ফিরিয়ে মগের জন্য ধীর গতিতে হাত বাড়ালো। সকালবেলা কল একটু সমস্যা করে, প্রথম একটু চাপাচাপি করা লাগে, কিন্তু মাহাতিম কি করে জানলো সবার শেষে মেহনুর কলপারে আসবে আর পানি পাবে না? পানি পাবে না জন্য কি পুকুর থেকে বালতি ভরে রেখেছে? মেহনুর ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লো। এই লোকটা যে কেমন ধান্দাবাজ সেটা ভেবে আপন মনে হাসলো। সবাই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে উঠানে এসে হাজির। সামির, শফিক গাড়ির লাস্ট ব্যাগটা ঠেলে ঠুলে ওঠাচ্ছে। ভালো মতো ভিজে মাহাতিমের কাছে তৌফো দিকে তাকালো। বৃষ্টির পানিতে ঢেকি খুবই বাজেভাবে ভিজে গেছে, সেখানে কোনো ব্যাগ জিনিস রাখা যাচ্ছে না। মাহাতিম এ ব্যাপারে সন্দেহ করলেও সেটা নিয়ে মাথা ঘামায় না। এদিকে সুরাইয়া, সাবা, শাহনাজ উঠানে এসে উপস্থিত হলে তৌফো দ্রুত বুকে কনুই মারে। সৌব
কপাল কুঁচকে সেদিকে তাকায়। তো নিচু স্বরে বলে, দোস্ত সুয়ের অবস্থা দেখ, মনে হচ্ছে বিয়ের শাড়ি পরে আসছে। ভাইরে ভাই, আমার বুঝা তুই টুরে কেউ এই টেপারে বের হয়? সৌভিক এক কপাল সুরাইয়ার দিকে তাকালো। কটকটে লাল রঙের শাড়ি পরেছে সুরাইয়া, যার পরে সোনালি মুখে বেজ মেকআপ কিয়া করেছে, যার জন্য ব্রাইডাল লুক দেখা যাচ্ছে। সৌভিক একটু বুঝতে পারলো যে যদি আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে তাহলে অট্টহাসিতে মারা যাবে। তাড়াতাড়ি সেখান থেকে চোখ সরিয়ে মাথা নিচু করলো সে। বন্ধু, মাহাতিম যদি এটারে এখন ইজ্জত দেয় তাহলে কেমন লাগবো ভাবতো। তৌফ নিজের জাম্পের উত্তরটা দিয়ে অমনি দরজা দিয়ে দ্রুত বের হলো মাহাতিম। পকেট থেকে জিপের চাবি বের করে সুরাইয়ের অবস্থা দেখে পা থমিয়ে দাঁড়ালো। সুরাইয়ের দিকে যখন আপাতমস্তক তাকাচ্ছিল তখন সুরাইয়া সেটা আর চোখে দেখে মনে মনে খুশিতে গদগদ হচ্ছিল। এদিকে মাহাতিম পাল্টা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ জিপে উঠে বসলো। কি সিস্টেমে চাবি ঢুকাবে শেফালি এসে হইচই করে বলল, আচ্ছা এতগুলা মানুষ যাব, এতগুলা জিনিস যাব, গাড়ি কেন একটা যাব? এই গাড়িতে ঠাসাঠাসি কইরা বসবার মানে আছে? ও সুরাইয়া, তুই গাড়ি থিন নাম তো, জিপে উঠা বয়। এই কথা শুনে মাহাতিম চাবি মুচড়ানো থামিয়ে শেফালির দিকে ভুরু কোচকালো। শেফালি দৃষ্টি আকর্ষণ করে বলল, জিপকে আপনি চালাবেন মেজো মামি? কাকে অর্ডার দিচ্ছেন? আমি তো আমার জিপে কাউরে বসতে দিব না। মাহাতিমের অবস্থা দেখে নিধিরও কিছু বলল না। সবই শুধু ঠোঁটের ওপর তর্জনী দিয়ে চুপ থাকার ইশারা করলো। পেছন থেকে সুজলা মাহমুদা মার্জা হানান শিখে এসে জড়ো হলো। সেটা যেন বাধ্য ছিল। শেফালি প্রচন্ড ক্ষেপে বলল, দেখো মাহাতিম, তুমি কইলাম ভালো কাজ করতেছো না, গাড়িতে ঠাসাঠাসি কইরা বসলে কেউ শান্তি মতো যাবার পাবো? তোমার জিপ তো পুরাই খালি, সুরাইয়ার একটু বসবার জায়গা দিতা কেমন ক্ষতি হইতো? মাহাতিম এবার ভুরু কুচকে ড্রাইভারের হুইলের মতো দুহাতে রেখে তাকালো। রাগন্ত স্বরে চঙ্গিত ভঙ্গিতে বলল, আপনার মেয়ে কি খুবই ভালো মনে করেন? এইটার পর একটা রং তামাশা যে করছে সে কি ভুলে গেছেন? সুরাইয়া যদি আমার বোন হতো থাপড়ায় ওর সাহস বের করে দিতাম। আর একটা বোন আজ পর্যন্ত কুপথে যায়নি, আমাকে না জানিয়ে পরিবারে না বলে কোথাও বের হয়নি। সেই মেয়েকে আপনি আমার পাশে কেন বসতে বলতেছেন? আর আশেপাশেও রাখবো না। আপনার যদি একান্ত সমস্যা হয় ওকে ওই গাড়ি থেকে নামাই নিন। মাহাতিমের কথা শুনে মার্জা তেড়ে আসলো। ওর পাশে দাঁড়িয়ে কপাল কুঁচকে শাসনের ভঙ্গিতে বলল, এগুলো কেমন আচরণ? তোকে বারবারই বলেছি মেজো ভাবি সাথে ভালোভাবে কথা বলবি, তুই বদমাইশের মতো আচরণ করছিস কেন? মাহাতিমের মায়ের দিকে এক পলক তাকিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে শেফালির দিকে তাকালো। শেফালি দারুণ খেপেছে দেখে সেখান থেকে দৃষ্টি সরিয়ে মায়েকে উদ্দেশ্য করে বলল, তোমার বাবা মশাই কোনো সমস্যা হলে এতক্ষণ ঠিকই আওয়াজ তুলতো, উনি যেহেতু চুপ আছেন তুমি আর কথা বললো না মা। আমি সুরাইয়ার সাথে জিপে তুলবো না। মার্জা কঠিন কিছু বলতে চেয়েও থেমে গেল। মাথা সরিয়ে সুজলার মাহমুদার দিকে তাকিয়ে নিজেকে অসহায়ত্ব বোঝালো। সুজলা চোখের ইশারা করে সেখান থেকে সরে আসতে বলল। আর কোনো কথা না বাড়িয়ে মার্জা যখন চলে এলো, মাহাদি হাত ধরে মেহনুর বের হলো। সবার শেষ সবার দেরিতেই মেহনুর এসে উপস্থিত হলো। এবার সকালে দারুণ এক কোপে জুড়ে ঘোড়া এগিয়ে বলল, তা বাবা এখন কি করবা শুনি? মেহনুর যে এখনো বসবার জায়গায় পাবো না, ওর জন্য কি জিপে ব্যবস্থা করবা? মাহাতিম শক্ত মুখে তাকিয়ে রইল। অন্যদিকে মেহনুর অবুঝের মতো ঘটনা বোঝার চেষ্টা করতে লাগলো। মাহাদি এখন কি করবে সেটা বুঝতে পারছে না। না পেরে মেহনুরের হাত ধরে মাইকোর দিকে দৌড় লাগালো। শ্রমিককে আসতে দেখে হাত বাড়িয়ে নিজের কোলে বসার জন্য ইঙ্গিত দিল। মাহাদি ছুটে এসে গাড়িতে চড়ে শ্রমিককে কোলে তুলে উঠে বসালো। কিন্তু মেহনুর কি করবে বুঝতে পারলো না। গাড়িতে যেহেতু জায়গা নেই তাই সে ঠিক করলো ওদের সঙ্গে যাবে না। শেফালির চটস চটস কথা যেন বন্ধ হতে চায় না। প্রীতি দ্রুত একটা সিদ্ধান্ত আসার জন্য সিয়ামের ফোনে টেক্সট পাঠালো। সৌভিক ড্রাইভিং সিটে বসা ছিল, সিয়াম তার পাশে বসা। টেক্সটটি পড়ে টিউন ভেজে উঠলো। সিয়াম পকেট থেকে ফোন বের করে প্রীতির মেসেজ পড়ল, ব্রো ডু সামথিং, দিস সেলফি ইজ কি লিখছে, ব্রো ডু সামথিং, দিস শি ফেল ইন দ্য জাস্ট ইরিটেড, প্লিজ ট্রাই টু কনভে মিটিং ভাইয়া।
প্রীতি মেসেজ দেখে সিয়াম সেই সৌভিকও দেখলো। সৌভিকের চিন্তায় মুখে সিয়ামের দিকে তাকিয়ে রইল। হানান শেখ বলে দিলেন, যদি একজন নাতি না যেতে পারে তাহলে 4 জনেই বাদ যাবে, কারো যাওয়ার দরকার নেই। সুজলা বলে উঠল, মেয়েরা বাড়িতে থাকুক, বাকিরা ঘুরে আসুক। ট্যুরের রাস্তা যখন বন্ধ দেখলো তখন মাহাতিম থমথমে অবস্থায় নীরবতা ভেঙে বলল, মেজমামি ছোটবেলায় টস খেলতেন না? সুরাইয়া আর মেহনুর দুজনের নামে একটা চিরকুট লেখো, তারপর যে কোনো একটা চিরকুট শুধু একবার উঠাতে দেখবে। চিরকুটে যে নাম আসবে সেই ব্যক্তি আমার জিপে বসবে, আর যে নাম বাদ যাবে সে নীতি ফারিনের সাথে বসবে। ওই মাইক্রোতে একটা সিটি খালি আছে, ওই জিপেও একটা সিটি খালি, বাকিটা বুঝছো তো? চিরকুটের কথা শুনে আল্লাহ আল্লাহ করতে লাগলো। চিরকুটের নামে যেন মেহেনুর হয়, আর মেহেনুরই তো মাহাতিমের পাশে বসে আসতে পারে। সবাই এক মনে জিকিরে তুফান লাগালো। অন্যদিকে পকেট থেকে ছোট কাগজ বের করে 2 টুকরো কাগজ নিল মাহাতিম। চিরকুটে নাম বসিয়ে ভাঁজ করলো। 2 হাতের মুঠোয় একবার ঝাঁকি মেরে শেফালিকে তুলতে বলল। শেফালি অনেক চিন্তা করে 2 মিনিট নষ্ট করে একটা চিরকুট বাছাই করলো। সে বাছাই করা চিরকুট খুলে দেখতে পেল সেখানে 4 অক্ষরে মেহনুর লেখা। শেফালির মুখে একডালা কালিমা খাওয়ার মতো কালো হয়ে গেল। অপরদিকে গাড়ির ভেতর থেকে চাপা খুশির আবেগ রাখলো। মাইকের দরজা টান দিয়ে আটকানো হলো, আর শেফালির সামনের দিকে মাহাতিমের পাশ থেকে মেহনুর দাঁড়ালো। জিপে ওঠার জন্য কোনো প্যাডেল না থাকায় উঠতে সমস্যা হচ্ছিল মেহনুরের। সেটা খেয়াল করে মাহাতিম ওর হাতটা বাড়িয়ে দিল মেহনুরের দিকে ধরার জন্য। মাহমুদা ডেকে মায়ের হাত ধরে জিপে উঠে বসলো মেহনুর। সবাইকে বিদায় জানিয়ে মাইক্রোটা আগেই ছুটলো। এরপর শব্দ ধোঁয়া উড়িয়ে মাহাতিমের জিপ ছুটল। গত শত গলি, শত ধিক্কার, শত ভৎসনা উঠানে দাঁড়িয়ে রইল শেফালি। কাঠের চোখে রাগী দৃষ্টিতে তাকালো। ওনার মেয়ে সুরাইয়ার জন্য গলা কাটা হিসেবেই এই মেহনুর যেন পয়দা হয়েছে। সবাই বাড়ির ভেতরে চলে গেল। মুষ্টিবদ্ধ হয়ে থাকা শেফালি মাটির দিকে তাকালো। মাটিতে 2টো চিরকুট দেখে 2টোই উঠে নিল। একটা খুলে দেখলো অপরটা বন্ধ। শেফালি চোখ বন্ধ করে চিরকুটটা খুলে দেখলো। রাগে সমস্ত শরীর দপদপ করে উঠল। 2টি চিরকুটেই একই বর্ণ লেখা, একই শব্দ লেখা, 4টে গটগট অক্ষর, মেহনুর শব্দ লেখা। মাইক্রো গাড়িটা 10 হাত ডিস্টেন্স নিয়ে এগিয়ে আসছে। বেশ দূরত্ব নিয়ে পৌঁছে গেল মাহাতিমের জিপ। ভোরের বাতাসটা স্নিগ্ধ, শীতল আর গা কাঁপিয়ে দিচ্ছে। পূর্বে সূর্যটা ধীরে ধীরে অন্ধকারে চির উদিত হচ্ছে। রাস্তাঘাট বড্ড শান্ত, নীরব, নির্বিকার, কোথাও কোনো মানুষ নেই। রাস্তার দুপাশে খোপে খোপে খেপে উঠছে, মাঝে মাঝে চোখে পড়ছে খালের মতো জায়গা। রাস্তার কাছাকাছি টিনের ঘর বাড়ি বড্ড উড়ুবুতরে কায়দায় শান্ত হতে লাগলো। সবাই ভেতরে নিদ্রায় তলিয়ে আছে। গাড়িতে বেগতিক স্পিডে যেন রাস্তার ধারে ঘুমন্ত কুকুরগুলো চমকিত ভেঙে উঠল। 2টো গাড়ি যখন সরু রাস্তা বেয়ে বাজারের দিকে উঠল তখন গাড়ির স্পিডটা যেন একটুখানি কমলো। জিপে ওঠার পর থেকে মাহাতিম আনসারি যে একদম চুপ মেরে আছে মেহনুর সেটা ভালোভাবেই বুঝতে পারছে। এই লোকটা খুবই দক্ষপূর্ণ হাতে জিপের সমস্ত টেকনিক সামলাচ্ছে। চোখ 2টো শান্ত, কঠোর হয়ে সামনের দিকে সজাগ হয়ে আছে। গাঢ় নেভি ব্লু টি-শার্ট আর শার্ট হয়ে গায়ের সাথে লেগে আছে। পরনের প্যান্টটা ধবধবে সাদা কালার, চোখে কালো সানগ্লাস এবং হাতের বাম কবজিতে স্মার্ট ওয়াচ। চুলগুলো জেল দিয়ে সেট করা, মুখে দাড়ি যেন কামিয়ে নতুন করে এসেছে। পরিষ্কার চকচকে ক্লিন গাল দেখা যাচ্ছে। মেহনুর আর চোখে লক্ষ্য করলো লোকটা যেন একবারও ভাবে ফিরে তাকাচ্ছে না। সেই যে বাড়ির উঠান থেকে গম্ভীর মুখে জিপে উঠলো, এখন থেকে একটা কথাও জিজ্ঞেস করলো না। স্বস্তিতে নিঃশ্বাস ছাড়লো মেহনুর। বাকি পথটা যদি এভাবে কেটে যায় তাহলে শান্তিতে পৌঁছতে পারবে। কিন্তু এই মুহূর্তেই প্রধান সমস্যা হলো প্রচুর শীত করছে। ভোরের সকালটা গ্রাম অঞ্চলে শীতের মতো লাগে। কালো শাড়ি পরুয়া মেহনুর খুব সাবধানে পিঠের থেকে আঁচলটা টেনে আনলো। সেই আঁচলে গা ঢেকে হাত 2টো ঢেকে নিল, কিন্তু এতেও যেন শীত নিবারণ হচ্ছে না। 2 পাটি দাঁত শক্ত করে কাঁপতে লাগলো। সিট পিটে লাগলে মাথার পেছনে হেলিয়ে দিল। রাতের বেলা উপন্যাস পড়তে পড়তে বেশ দেরিতে ঘুমিয়েছিল, তাই
নির্ঘুম থাকার কারণে জিপে ওঠার পরে ঘুমের জন্য হাই তুলছে। মাহাতিম সানগ্লাস পরা থাকলেও মেহনুরের কীর্তিগুলো সবাই আর চোখে দেখছে। সানগ্লাস শুধুমাত্র ধুলো এড়ানোর জন্যই। বর্তমানে মেহনুরের চোখে ধুলো মেরে দিচ্ছে। মেহনুর কি করছে না করছে সবাই দৃষ্টি চুপচাপ ভঙ্গিতে পর্যবেক্ষণ করছে মাহাতিম এবার চিন্তা করলো ওকে একবার সমস্যার কথা জিজ্ঞেস করবে কিনা, কিন্তু পরক্ষণে ওর ইগোর আচরণ স্মরণ করে কোনো কথাই জিজ্ঞেস করলো না। পথিমধ্যে মেহনুর চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। হাত দুটো ঘুমের কারণে শাড়ির খাবলে অংশটুকু ছেড়ে দিয়েছে। রাস্তার আঁকাবাঁকা ঝাঁকুনিতে বারবার বাঁদিকের রাস্তার পাশে মাথা হেলে যাচ্ছে ওর। মাহাতিম ড্রাইভিং করার সময় হুট করে বায়ে নজর দিতেই তাড়াতাড়ি ওর হাত এগিয়ে ধরলো। মেহনুর ঘুমের ঘোরে কিছু টের পেল না। আবারও সিটে মাথা এলিয়ে দিল, শরীর ছেলে দিল। এদিকে ওর এই অবস্থা দেখে চিন্তিত হলো মাহাতিম। একবার ড্রাইভিং সিটে ফাঁক দিয়ে সতর্কতার দৃষ্টিতে তাকালো। মেহনুর সিট বেল্ট পরেনি। যদি গাধাটা একবার ছেড়ে দেয় তাহলে এখনই চলন্ত জিপ থেকে রাস্তায় পড়বে। মাহাতিম কয়েক মিনিট সময় নিয়ে চিন্তা করতে লাগলো। জিপের স্পিডটা কমিয়ে এনে ওর দিকে নজর দিতে থাকলো। এক পর্যায়ে খুবই ধীর গতিতে জিপ থামিয়ে রাস্তার পাশে এনে রাখলো। স্টিয়ারিং এর ওপর হাতটা রেখে মাহাতিমের বাম হাতটা মেহনুরের মাথা নিচে দিল। সেই হাতটা সরিয়ে নেয়, গাড়ির চাবিটা খুলতে লাগলো। মেহনুরের দিকে দৃষ্টি রেখে সে সানগ্লাসটা সরিয়ে ফেললো। ডান হাতের চশমা দুটি ডাট বদ্ধ করে অপ্রয়োজন হিসেবেই সামনে রেখে দিল। এদিকে মেহনুর গভীর নিদ্রায় বিভোর হয়ে আছে। ভোরের স্নিগ্ধ পরিবেশে শরীর ছেড়ে দিয়েছে ঘুমে। মুখে বাম দিকে ফেরানো বলে মাহাতিম খুব সাবধানে ওর থুতনি ধরে ডানে ফেরালো। অমনি সে লক্ষ্য করলো ময়লা জালে আবদ্ধ হয়ে আছে ঠোঁট দুটো। আজ চকচক করছে। ডাগর ডাগর চোখ দুটো চিকন কালো রেখা দেখা যাচ্ছে, যেই রেখা চোখের শেষ প্রান্তে এনে সম্মেহন কায়দায় বেঁকে গেছে। আজ মেহনুরের চোখে আইলাইনার লাগিয়েছে। কমলার মতো তেল বা জেল লাগানোয় চকচক করছে ও। মেহনুরের ঠোঁট দুটো স্বর্ণরোদে ঝিলিক পারছে। গালের তর্জমা এতটাই সূক্ষ্ম করেছে যে রুমাল দিয়ে ঘষা দিলেই গলে যাবে। মাহাতিম ওর মুখের দিকে তাকিয়ে চাহনিতে ধীর করে বলল। সে হাতটা ধীরে ধীরে মেহনুরের ঘুমন্ত মুখের ওপর চলে, গালের ওপর আঙ্গুলে আলতো করে পরশ লাগায়। মাহাতিম ওর দিকে অবিনাশনীতে তাকিয়ে রইল। ঘুমন্ত মেহনুর গালের ওপর আলতো স্পর্শ পেয়ে মৃদু কেঁপে উঠল, কিন্তু ঘুমে চোখে খুলল না। মাহাতিম ওর গাল থেকে হাত সরিয়ে কোলের দিকে দৃষ্টি দিল। শীতল হাতে আঙ্গুল দুটো নীল হয়ে গেছে। মাহাতিম সেই হাতের ওপর তর্জনী আঙ্গুল বসিয়ে চেক করলো। আসলে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। গায়ে যে শাড়িটা পরেছে সেটা তেমন মোটা না, সুতির কালো শাড়ি, যার পরাটা মোটা পাড়টা রক্ত জবার মতো লাল। সেই লাল রঙের ওপর সোনালি বুননের কারুকাজ। মাহাতিম ওর হাত থেকে আঙুল সরিয়ে ওর মুখের দিকে তাকালো। যদি সামান্যতম অধিকার থাকতো নিজের দেহের সবটুকু দিয়ে ওকে বিলিয়ে দিত শীত নিবারণের জন্য। মাহাতিম ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে ছোট্ট নিঃশ্বাস ছাড়লো। সামনের দিকে দেখলো শফিকের গাড়ি যথেষ্ট দূরে চলে গেছে। মাহাতিম কিছু একটা চিন্তা করে আবার জিপে চাবি ঢোকালো। জিপটা যথাসম্ভব ধীরে স্টার্ট করলো। ঘাড়ের পাশ দিয়ে বাম হাত ঢুকিয়ে দিল। ওর বাম হাতটা মেহনুরের বাম বাহুতে আলতো করে ধরলো। ধরতেই জিপটা স্টার্ট দিয়ে চালাতে লাগলো। মেহনুরের গায়ে সিট বেল্ট বাঁধা সম্ভব না, ওর পিঠ পেছনে চাপা আছে বলে কালো বেল্টটা, তাই মাহাতিম কায়দা করে ওর বাহুটাই ধরে রাখলো। স্টিয়ারিং ঘুরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটলো। মাইক্রোটা যত দ্রুত রেগে আছে সাবির। সুরাইয়ার গালে ঠাস করে দুইটা চড় মারতে পারলে কলিজায় মারাত্মক শান্তি লাগতো। ওর মতো থার্ড ক্লাস মেয়ে আর হয় না। আগে জানলে জীবনে এই ট্যুরের জন্য আনতো না। সবিক বিরক্ত মুখে ড্রাইভিং করছে। ট্যুরের জন্য বের হয়ে মেজাজ চরম বিগড়ে গেছে। নিতে অধৈর্য হয়ে ঘুমের মধ্যে মিথ্যা অভিনয় করছে। প্রীতি না পারতেও চাপ্পাবাজির কথা গিলছে। শাহানাজ সাবা কিছু বলতে পারছে না। সিয়াম, তৌফিক, সমীর, ফারিন নিজেদের মতো ফোন কনভারসেশন করছে। ফারিনের মেসেজ দেবার তাই বলল, ভাই আর টলারেট করা যাচ্ছে না। মিথ্যা বলার একটা লিমিট থাকে। এই মেয়ে তো লিমিটের লাথি মেরে সরিয়ে দিয়েছে। কিছু করব।
ফারিনের অবস্থা দেখে সবার আগে তোফো মেসেজ আসলো। বিশেষ কর ফারিন, আমি আগে জানলে ওরে বাথরুমের মধ্যে আটকে রেখে আসতাম, কিন্তু তোফো এই মেসেজ পাঠাতেই বাকি মেসেজটুকু টাইপ করতে থাকলো। কিন্তু তখনই সিয়াম দুটো মেসেজে রাগি ইমোজি তোফোটাই বন্ধ করলো, আর সঙ্গে সঙ্গে ভীষণ রাগ দেখিয়ে গজগজ করে উঠলো সিয়াম। আমি বিসমিল্লাহ বইলা এই গুয়ের ট্যাঙ্কি বরাবর লাথি মারতাম, তারপর যেই বিশ্রী অবস্থা হইতো ও সুন্দর করেই ক্যাপচার থাকতো। সিয়ামের কথায় ঠোঁট টিপে হাসলো সবাই, কিন্তু হাসির আভাসটুকু ছড়িয়ে দিল। ফারিন সবার সাথে মেসেজ করতে করতে হঠাৎ মাহাতিমের কথা মনে পড়লো। মাথা ঘুরিয়ে তৎক্ষণাৎ পিছে দেখলো মাহাতিমের জিপটা একদমই দেখা যাচ্ছে না। মাহাতিমের কিছু হলো কিনা সেটা জানার জন্য চট করে ওর নাম্বারে কল করলো ফারিন। মাহাতিম টাইপিং করা অবস্থায় লেফট পকেট থেকে ভাইব্রেট অনুভব করলো। দুই হাতে দুই কাজ করতে থাকায় ফোনটা আর ধরলো না। ফারিন কিছুটা উদ্বিগ্ন হলেও আবার কল করলো না। এদিকে সুরাইয়া সৌভিককে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুমি গাড়ি থামাও, রাস্তার পাশে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, আমি কয়টা ছবি তুলবো। সুরাইয়া নির্বুদ্ধি দেখে ফারিন এই মুহূর্তে চটে উঠলো। ওর দিকে দৃষ্টি দিয়ে রাগী গলায় বলল, তোমার সমস্যা কি? কি শুরু করেছো? তুমি কি দেখছো না আমাদের ট্যুরের জন্য বের হয়েছি? বারবার এমন আহ্লাদি ঢং দেখাচ্ছ কেন? আমাদের কি তোমার মায়ের মতো হাবলা ভাবো? যখন যেটা বলবে করতে হবে, আমরা লাফিয়ে লাফিয়ে করবো। ফারিনের তেজানো কণ্ঠ শুনে নীতি যতশত ঠোঁট কুচকে তাকালো। প্রীত বিস্ময় চাহনিতে ফারিনের দিকে তাকালো। ফারিন ওদের চেয়ে ছোট হলেও কাজের বেলায় মারাত্মক রাগ দেখাতে পারে। এই মুহূর্তে সুরাইয়া ওর চেহারা দেখে ভুরু কুচকে চুপ মেরে আছে। ফারিন ওর চুপটি দেখে দৃঢ় কণ্ঠে বলল, তোমার আচরণ যে বেল্লাপনা সেটা কি জানে না? ফালতু মেন্টালির মেয়ে, নিজের কানটা একটু খুলে শোনো। এখানে যদি সামান্যতম আওয়াজ করো, আমি এক্ষুনি মাহাতিম ভাইকে ডেকে তোমার খবর করিয়ে ছাড়বো। মাহাতিম ভাই কিন্তু তোমাকে একদম দেখতে পারে না। তুমি যদি এখানে এসেও তেড়িবেড়ি করছো, ভাইয়া এক আছাড়ে মেরে ফেলবে, হাড্ডি গুঁড়া ভেঙে দিবে বলে দিলাম। ফারিনের কাটকাট কথা শুনে সুরাইয়া তেলে বাগুনে চলে উঠেছে। মারাত্মক তীব্র গরম গলায় বলল, তোমার সাহস তো কম না, আমাদের বাড়িতে এসে আমাকে ভয় দেখাচ্ছ। আমি দাদু ভাইকে বিচার দিয়ে দিব, তাহলে তোমাদের সবাইকে সোজা বের করে দিবে। ফারিনের এক ধাপ তাচ্ছিল্য সুরে বলল, তোমার দাদা ভাইকে বলে দিও আনসারি কখনো ভয় পায় না, আর ভাইকে রাগিয়ে দিও না, তোমার দাদা ওরও কাম্য করবে না। এই কথা শুনে সুরাইয়া যেন ক্ষান্ত হলো না, ঝগড়ার জন্য গায়ে পড়ে লাগলো। ফারিনের হাত মুচড়ে ধরলো। চলন্ত গাড়িতে এক প্রকৃতি কাণ্ড শুরু হয়ে গেল। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল সৌভিক। বারবার ওদেরকে শান্ত করার জন্য চিল্লাচ্ছে। নীতি পাশ থেকে সুরাইয়ার হাত ধরে সরাতে চাইলো, কিন্তু সুরাইয়া আরো হিংস্র হয়ে উঠলো। ফারিনের হাতে নখ বসিয়ে দিয়েছে। এক পর্যায়ে এমন হাতাহাতি বেড়ে গেল যে ফারিন কোনোভাবে হাত ছোটাতে ঠাস করে থাপ্পড় মারে। সুরাইয়া থাপ্পড় খেয়ে আরও রেগে মেখে ওর দাঁত চিরবির করে ওঠে। ওদের দুজনের অবস্থা দেখে সাংঘাতিক মাত্রায় পৌঁছে গেছে। সৌভিক বাধ্য হয়ে গাড়িতে ব্রেক কষলো। মাইকো থামলো। একটানে দিয়ে মাইকোর দরজা খুলে ফারিন দ্রুত মাইকো থেকে বের করলো। অন্যদিকে নীতি সাইড থেকে দরজা খুলে দিল। সিয়াম নীতি বাইরে বের হলো। সুরাইয়ার হাত ধরে নামলো। দুজন দু প্রান্তে দাঁড়িয়ে অনবরত হাঁপাচ্ছে। সৌভিক তাড়াতাড়ি ফারিনের জন্য বোতল এনে ওকে শান্ত করে পানি খাওয়ালো। ফারিন তখন সৌভির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বোতল চালালো। তখন কবজির জায়গায় খামচির দাগটা দেখতে পেল। সৌভিক ওর হাত টেনে সামান্য কপাল কোঁচকালো। ওই ডাইনি তো কি খামচি মেরেছে? ফারিন রাগী দৃষ্টিতে তাকায়। ওপারে সুরাইয়ার দিকে তাকিয়ে আছে। ফারিনের এমন চাহনি দেখে আর কিছু বলল না সৌভিক। চুপচাপ গাড়িতে থেকে ফার্স্ট এড বক্স এনে মলম লাগিয়ে দিল। অন্যদিকে সুরাইয়া যখন গাড়ি থেকে নামলো, তখন শাহানাজ চরম ক্রুদ্ধ হয়ে গাড়ি থেকে বের হলো। হাঁপাতে হাঁপাতে সুরাইয়ার দিকে কঠিন গলে করে একটা চর মারল শাহানাজ। টানা দুইটা চর খেয়ে বাকবুদ্ধি হারিয়ে নিস্তব্ধ হয়ে গেল সুরাইয়া। গালে হাত রেখে শাহানাজের দিকে কিছু বলবে আমি শাহানাজ তর্জনী আঙুল উঠিয়ে কঠিন সুরে বলল, তুই যদি বাড়াবাড়ি করিস আমি এক্ষুনি তোকে বাড়ি পাঠিয়ে দিব। তোর আচরণ, তোর স্বভাব, তোর কথাবার্তা সবকিছুই লাগাম ছাড়া হয়ে গেছে। তুই জানিস শুধু ফারিনের সাথে কি করেছিস? মেয়েটা কি এমন ভুল বলেছে? তুই ওপর ঝাঁপিয়ে পড়লি। আজ একটা কথাও বলবি তুই? একদম চুপ থাকবি, একটা কথাও বলবি না। মেজমা তোকে কি শিখিয়েছে? পিকনিকে পাঠিয়েছে আমি জানি না, কিন্তু পরবর্তীতে আর যদি এরকম কিছু করিস তোকে আমি খুব মারবো। তুই সাবধান থাক। শাহনাজ তখনও সশব্দে গাড়িতে উঠে বসলো। সাবার দিকে মুখ ঘুরিয়ে একই সুরে বলল, ওর কোনো কাজে তুই হেল্প করবি না। আমার ফোনটা এখন থেকে তুই রাখবি। ওর হাতে ভুলেও যেন না দেখি। দরকার হলে মেহনুরের কাছে ফোন রেখে কাজ করবি।
মনে থাকে যেন। বোনদের এমন শাসন অবস্থা দেখে একটু শান্ত হলো। আবারও নিজের নিজের জায়গায় গিয়ে গাড়ি স্টার্ট দিল। সুরাইয়া মুখ নীতির জায়গায় বসতে হলো। জানালার পাশে বসে চুপ হয়ে আছে নীতি। এখন মাঝখানে বসে ফারিনের মাথা টেনে কাঁধে হেলিয়ে রেখেছে। ফারিন ও নীতির হাত ধরে চোখ বন্ধ করে রেখেছে। একটা অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য মাইকের আমেজটাই ক্ষুব্ধ হয়ে গেছে। একই পরিস্থিতি বদলে অন্য গাড়িতে একটা ফুল ভলিউমের গান ছাড়লো। গান ছেড়ে দিতে সবাই জার্নিটা নিজেই উপভোগ করতে লাগলো। গাড়ির সর্বত্র যেন একটাই সুর ছড়িয়ে পড়লো, হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ নাও। গ্রামের দৃশ্য চলছে দুপাশে, সবুজ গাছে যেন সাক্ষী দিয়ে তুলেছে। অরণ্যময় গ্রামের পিচ ঢালা পাকা রাস্তা, তুমুল স্পিডে জিপ ছুটছে, বাতাসে ঠান্ডা ঝাপটা উপচে এসে পড়ছে। রাস্তা যতবার ঝাঁকে খাচ্ছে ততবারই ধরতে গিয়ে ঘুমন্ত মেহনুর 5 আঙ্গুল আঁকড়ে চেপে ধরছে। পা থেকে কতবার যে শরীর শিরশির করে উঠেছে সেটা জ্ঞানটুকু নেই মাহাতিমের। অদম্য নিজেকে সামলানোর চেষ্টা, মেহনুরের দিকে তাকানো বন্ধ করে দিয়েছে। বারবার নিজের মনকে আওড়াচ্ছে, আর মাত্র কিছুক্ষণ, ডোন্ট বি ডিস্টার্ব, তুই ওর দিকে আর তাকাবি না। মাহাতিম সত্যি আর তাকালো না। চোখের ওপর সানগ্লাস এঁটে নিজেকে আরো শক্ত করে নিল। রিসোর্টের সরু মোটা পথটা দেখতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলো। জিপ থেকে ছুটতে দিয়ে 5 মিনিটের ভেতরে রিসোর্টের সামনে এসে থামলো। মাইক্রো গাড়িটা খালি পড়ে আছে, তার মানে সবাই এতক্ষণে ঘুরোঘুরি করে ফেলেছে। মাহাতিম এবার মেহনুরের দিকে মুখ ফিরিয়ে তাকালো। ঘুমন্ত মেহনুরকে জাগাতে গিয়ে উচ্চস্বরে আর করলো না, চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে ধীরে সুস্থে এগিয়ে গেল। চোখের সানগ্লাসটা মাথায় বসে মেহরুনের বাল থেকে হাতটা সরালো। খুবই সাবধানে ওর ঘাড়ের পেছন থেকে হাত বের করে আনলো। পুরো হাতটা মারাত্মক ঝিমঝিম করছে ওর, ব্যথায় কামড়ানো কোণের মাঝে ভাঁজ করে 2 বার হাত টান মারলো। এরপর মেহনুর ওই অবস্থায় গলা চাড়িয়ে বলল, ঘুম থেকে ওঠো। হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? তোমাকে ওঠাতে না পারলে এখনই ওঠো। মাহাতিমের চড়ানো গলার আওয়াজ শুনে ধরফরিয়ে উঠল মেহিনুর। আধো আধো চাহনিতে কপাল কুঁচকে মাহাতিমের দিকে তাকালো। কয়েক মিনিট একই দৃষ্টিতে তাকিয়ে থাকতে শেষে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। মাহাতিম ও পাল্টা দৃষ্টি ছুঁড়ে নিদ্রা ভঙ্গা মুখটা দেখছে। মুখ থেকে ডেকে বললে পেঁচার মতো মুখ করে রেখেছে। মাহাতিম দিকে ঘুম ঘুম চাহনিতে গলা নামিয়ে বলল, কোথায় আছি? বুবরা কোথায়? মেহনুরের অবস্থা দেখে মাহাতিমের প্রচুর হাসি পেল। নিজের হাসিটা সামলে মেহনুরের দিকে গম্ভীর মুখে তাকালো। ওকে ভয় দেখানোর জন্য দৃঢ় কণ্ঠে বলল, আমার জায়গায় তরুণ হলে যা করতো সেটাই করতে অন্য জায়গায় নিয়ে এসেছি। এখানে আর কোনো মানুষ নেই, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমার কাজে যদি ভালোই ভালোই সম্মতি দাও তাহলে তোমার জন্য ভালো, নয়তো কষ্টদায়ক সিচুয়েশনে পড়তে হবে। মেহনুর নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের পলক স্থির করে ঢোক গিল। মেহনুর ভয় পেতে শুরু করেছে কিনা মাহাতিম শিওর করতে পারলো না। তবুও আরও সময় নষ্ট না করে জিপ থেকে লাফ দিয়ে নামলো। মাহাতিম জিপের সামনে দিয়ে ঘুরে এসে মেহনুরের দিকে এসে দাঁড়ালো। মেহনুর এখনো অবুঝ দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। মাহাতিম আর কাহিনী না করে হাত বাড়িয়ে দিল। চোখ দিয়ে হাতে দিয়ে ইশারা করলো। শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, হাত বাড়িয়েছি, হাতটা ধরো। যদি একটু অবাধ্য করো তাহলে এই হাত দিয়ে আনএক্সপেক্ট কাণ্ড ঘটিয়ে ফেলবো। মেহনুর আবারও ঢোক গেল। জিপার গগাটা ঠোঁটে ভিজিয়ে নিল। দৃষ্টি নত করে হাতের দিকে তাকালো। খুব সাহস করে কোল থেকে হাত উঠালো। মেহনুর নরম হাতটা আবার একবার প্রচণ্ড উৎকণ্ঠায় নিঃশ্বাস ভারী হচ্ছিল মাহাতিমের। নিজের ভেতরকার অবস্থা কাহিল হয়ে আসছিল। মেহনুর নিরুপায় হয়ে মাহাতিমের হাতে ভয়ে চোটে সে দীর্ঘশ্বাস ফেলল। প্রতিটা আঙ্গুল আঁকড়ে ধরল। নামটার জন্য ব্যস্ত ভঙ্গিতে শক্ত হাতের ওপর ছেড়ে দিতে মাহাতিমের প্রশস্ত বুকটা অজানা প্রাপ্তিতে দুমড়ে মুচড়ে গেল। সাথে সাথে তুমুল উত্তেজনায় বুক ভর্তি লম্বা একটা দীর্ঘশ্বাস পড়ল মাহাতিমের। তাড়াতাড়ি নিজেকে নিবর্ণ করে নিঃশ্বাস টেনে দীর্ঘশ্বাস ছাড়তে লাগলো। নেশা ভর করেছে শরীরে, নাকি নেশার ওপর দেহের কোষাগার পৌঁছে গেছে ঠিক বুঝতে পারল না মাহাতিম।